প্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, গফরগাঁও সরকারি কলেজ, ময়মনসিংহ। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব গতিবিদ্যা অধ্যায়, যেটি আমাদের বইয়ের তৃতীয় অধ্যায়। প্রিয় প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ইতিমধ্যেই পড়াশোনা শুরু করে দিয়েছ। আমি ইতিমধ্যে গতিবিদ্যার উপর একটি ক্লাসও নিয়েছি। আশা করছি তোমরা ওই যতটুকু পড়িয়েছি ওই বিষয়গুলি তোমরা ইতিমধ্যেই বাসায় ভালো করে পড়ে নিয়েছ। আর যদি না পড়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই দ্রুত পড়ে নিতে হবে, কারণ আগের চ্যাপ্টারটি আগের ক্লাসটি না করলে পরে ক্লাসে বুঝতে আমাদের একটু অসুবিধা হবে, এটাই স্বাভাবিক, এবং আমাদের চাপও বেড়ে যাবে। তো তোমরা সেদিকটি খেয়াল রাখবে। তো আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। আমরা আলোচনা করব গাণিতিক সমস্যাবলী, আপেক্ষিক বেগ সংক্রান্ত গাণিতিক সমস্যাবলী, যেগুলো বোর্ডে বিভিন্ন সময় এসে থাকে, এবং বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন গ্রাফ রয়েছে। সেই গ্রাফগুলি আসলে কিভাবে আমরা গ্রাফ সংক্রান্ত যে বিভিন্ন সমস্যায় ভুগি, সেই সমস্যা নিয়ে কিছু আলোচনা করব আমরা, অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার পাশেই থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি বলবো যে আপেক্ষিক বেগ কাকে বলে। আপেক্ষিক বেগ আসলে আপেক্ষিক বেগ বলতে বোঝায় একজনের সাপেক্ষে অপরজনের বেগ, অথবা এরকম বলতে পারি দুটি চলমান বস্তুর একটি সাপেক্ষে অপরটির বেগকে আপেক্ষিক বেগ বলে। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। ছবি থেকে আমরা আপেক্ষিক বেগ কি আসলে সেটা আমরা বোঝার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে সামনে একটি রেড কালার গাড়ি রয়েছে, পিছনে একটি গ্রিন কালার গাড়ি, এবং পাশে তার পিছনে একজন মানুষ অবজারভার দাঁড়িয়ে আছে। স্টেশনারি অবজারভার লেখা হয়েছে এখানে, যে তিনটা অবস্থায় আছে। যে প্রথম রেড কারটার স্পিড হচ্ছে 40 মাইল পার আওয়ার, তোমরা দেখতে পাচ্ছ, ছবিটি ভালো করে খেয়াল করো। এবং পিছনে যে গ্রিন কালার গাড়ি, তার স্পিড হচ্ছে 60 মাইল পার আওয়ার, একই দিকে আছে। এবং রাস্তার পাশে একজন অবজারভার বা পর্যবেক্ষক, স্টেশনারি বা স্থির অবস্থায় উনি দাঁড়িয়ে আছেন। তাহলে এখানে আমরা কিন্তু আপেক্ষিক বেগ আমরা বের করতে বা বুঝতে পারি এখান থেকে। যদি আমরা দেখি যে সবুজ গাড়ির সাপেক্ষে যদি আমি লাল কালার গাড়ির দিকে, মানে যদি এই গাড়িতে বসা কোনো যাত্রী বা কেউ যদি লাল কালার গাড়িকে দেখবে, তাহলে কী দেখবে সে, যে গাড়িটি তার সাপেক্ষে অনেকটা, মানে মনে হবে যে কাছাকাছি অবস্থানে তারা যাচ্ছে। কিন্তু স্টেশনারি যে বা স্থিরভাবে অবস্থায় যে লোকটা দাঁড়িয়ে আছে, তার কাছে কী মনে হবে যে গাড়িটি দ্রুত, গাড়ির বেগ যে 40 মাইল পার আওয়ার আছে, সে 40 মাইল পার আওয়ার বেগে তাকে দ্রুত ছেড়ে চলে যাচ্ছে। এবং গ্রিন কালার গাড়িটাও ওই স্থির লোকের সাপেক্ষে 60 মাইল পার আওয়ার বেগে চলে যাচ্ছে। তার মানে কি, আপেক্ষিক ব্যাপার। যদি গাড়ির ভিত্তিতে এক গাড়ি থেকে আরেক গাড়িতে যাত্রীকে দেখলে একরকম মনে হবে, আবার যদি বাইরে দাঁড়িয়ে থাকে যে লোক, সে কিন্তু এই বিষয়টাকে অন্যভাবে মূল্যায়ন করছে। তার মানে এটা আমি বলবো যে আপেক্ষিক এটাই, যে তুলনা করা, একটার সাথে আরেকটার তুলনা করাই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। আর আপেক্ষিক বেগ বের করার একটা নিয়ম রয়েছে। তোমরা হাতের ডান পাশে একটা সূত্র দেখতে পাচ্ছ, যে আপেক্ষিক বেগ হচ্ছে যার আপেক্ষিক বেগ তার প্রকৃত বেগ, এবং যার সাপেক্ষে আমরা বের করবো তার প্রকৃত বেগ। এটা হচ্ছে অঙ্কের একটা সূত্র। আর প্রকৃত বেগ বলতে বোঝায় স্থিরের সাপেক্ষে যে বেগটা রয়েছে। আমি যদি একটা এক্সাম্পল, তার নিচে দেখো লেখা আছে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। মনে করো একটা এ এর সাপেক্ষে
তার মানে বি এর, তার মানে এই যে বি এর যেটা বলছি সেই বি এর বেগটা আগে হবে, মানে ভিবি মাইনাস এর সাপেক্ষে, মানে বলা হয়েছে কি তাহলে ভি এ সূত্র অনুযায়ী এটা কিন্তু মিলে যাচ্ছে, ভালো করে খেয়াল করে দেখো। এখন যদি শিক্ষার্থীরা আমি যে এখানে অঙ্কের মতো করে দিয়েছি যে রেড, এখানে যে রেড কালার গাড়িটা তার স্পিড হচ্ছে 40, গ্রিন কালার যে গাড়িটা তার স্পিড হচ্ছে 60, এবং একটা লোক দাঁড়ায় আছে, তার মানে আমি যদি এরকম ছবিটার সাথে আমি যদি নিচের লাইনগুলো দেখো, স্থির মানুষের সাপেক্ষে যে লোকটা দাঁড়ায় আছে দেখতে পাচ্ছ ছবিতে, স্থির মানুষের সাপেক্ষে গাড়ির সবুজ গাড়ির আপেক্ষিক বেগ কত হবে? তাহলে কি সবুজ গাড়ির বেগ হচ্ছে তাহলে ওই যে সূত্র অনুযায়ী যে ওই যে আপেক্ষিক বেগের যে সূত্রটা আমি ডান পাশে এতক্ষণ বললাম সেইটা অঙ্ক মান বসাও। 60 মাইনাস স্টেশনারি মানে স্থির ওই লোকের সাপেক্ষে লোকটা দাঁড়ায় আছে তাহলে 0, তার মানে বিয়োগ করলে 60 মাইল পার আওয়ার, এটা হচ্ছে সবুজ গাড়ির প্রকৃত বেগ। ঠিক তেমনি আমরা রেড কালার গাড়ির বেগ বের করতে পারি, স্থির মানুষের সাপেক্ষে লাল গাড়ির আপেক্ষিক বেগ কত, কারণ এটা হচ্ছে কি আমাদের কী হবে 100 মাইনাস 0, কারণ হচ্ছে যে এদের যোগ করলে 100 হবে মাইনাস 0, তাহলে 100 মাইল পাওয়ার আওয়ার। এবং একইভাবে আমরা দেখব যে সবুজ গাড়ির সবুজ গাড়ির সাপেক্ষে লাল গাড়ির আপেক্ষিক বেগ, সবুজ গাড়ির হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 100, এবং ওটা হচ্ছে কি দুইটা যোগ করলে যেটা 100 হবে, 100 যোগ মাইনাস হচ্ছে 60 করলে তাহলে কী হবে 40 হচ্ছে। এভাবে আমরা কম্পেয়ার করে আপেক্ষিক বেগ জানতে পারি। আর যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে বের করবো সেই সূত্রটা আমরা দেখে নেই, যে আপেক্ষিক মানে কী আছে যে ভি আর রেড কালার তার বেগ আছে কি 100 মাইল পার আওয়ার, আর ভিজির মান দেওয়া আছে 60 মাইল পার আওয়ার। তাহলে আপেক্ষিক বেগের সূত্র অনুযায়ী কি যার আপেক্ষিক বেগ তার প্রকৃত বেগ মাইনাস যার সাপেক্ষে তার প্রকৃত বেগ, হ্যাঁ এরকম হবে। তাহলে আমরা যদি এরা আমরা বের করতে চেষ্টা করি তাহলে কী হবে, সবুজ গাড়ির সাপেক্ষে লাল গাড়ির আপেক্ষিক বেগ কী হবে, যে দেখো ভিজি মানে জি যেটা সেটা মনে করছে গ্রিন কালার গাড়ি, আর আর যেটা রেড কালার গাড়ি, তাহলে এদের পারস্পরিক কোণ হচ্ছে কি আলফা, হ্যাঁ, এবং যদি পিছন দিকে ওইদিকে করি তাহলে কী হচ্ছে মাইনাস ভিজি, তাহলে ভি আর মাইনাস ভিজি আর মাইনাস ভিজি সমান সমান ধরে নিলাম এন ভেক্টর, এবং তাহলে কি যদি আমরা এটা মডুলাস করে সিস্টেম করে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা এই সূত্রে ফেললেই আমরা একটা রিলেশন এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে আপেক্ষিক বেগ সংক্রান্ত কিছু কথাবার্তা। তাহলে এখন আমরা কি একটা বোর্ড প্রবলেম পরীক্ষার সাথে এসে থাকি সেটা নিয়ে আমরা একটু দেখি, যে ইতিমধ্যে এসেছিলো যে প্রবলেমটা একটু মনোযোগ দিয়ে তোমরা সবাই পড়বে, তোমাদের সবার বই রয়েছে এটা। কোনো এক বৃষ্টির দিনে নাফিসা জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি উলম্বভাবে 6 কিলোমিটার পার আওয়ার বেগে পতিত হচ্ছে। আচ্ছা, জানালাতে দেখছিল যে বৃষ্টি উলম্বভাবে বৃষ্টি পড়ছে। নাফিসা লক্ষ্য করলো রাস্তায় একজন লোক 4 কিলোমিটার বেগে হাঁটছে। নাফিসা জানলার দাঁড়িয়ে দেখতেছে একটা লোক 4 কিলোমিটার আওয়ার বেগে হাঁটছে এবং অপরজন 8 কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেলে যাচ্ছে। তাদের উভয়ের ছাতা ভিন্ন ভিন্ন কোণে বাঁকাভাবে ধরা, মানে যিনি হেঁটে যাচ্ছে ছাতাটা একরকম করে ধরে রাখছে, এবং যিনি সাইকেলে যাচ্ছে সে আবার একটু বাঁকাভাবে ভিন্নভাবে ধরেছে। প্রশ্ন হচ্ছে যে এটা আমাদের উদ্দীপক প্রশ্ন, গ নাম্বারে আছে উদ্দীপকে হেঁটে চলার লোকটির সাপেক্ষে পরন্ত বৃষ্টির লব্ধি বেগ কত। ঘ নাম্বার হচ্ছে হেঁটে চলন্ত লোকটির এবং সাইকেলে চলন্ত লোকটির ছাতা একই রকম বাঁকানো নয়, মানে লোকটা যেভাবে ছাতা ধরছে হেঁটে যাচ্ছে যে, আর যিনি সাইকেলে যাচ্ছে তারা একই অ্যাঙ্গেলে ছাতাটা ধরেনি, এটা ধরেছে কি ধরেনি, এটাই হচ্ছে আমাদের বিশ্লেষণ করতে হবে। তো ধাপে ধাপে আমরা অঙ্কটা করি। দেখো আমরা পরের ছবিতে চলে যাই। দেখো এখানে অঙ্কটা আবার উপরে লেখা হয়েছে, দেখো এখানে সমাধানটা কি একটা ছবির মাধ্যমে আমরা ক্লিয়ার করি। এই এখানে যে লিখেছে যে লুকের বেগ বলছে যে লুকের বেগ কি 6, লুকের বেগ হচ্ছে আমাদের এখানে রাস্তায় একজন লোক 4 কিলোমিটার বেগে হাঁটছে, তার মানে ওই যে 4 কিলোমিটার পার আওয়ার দেখো ভিএম মানে লোক মানে ম্যান ভিএম দিয়ে প্রকাশ করলাম, আর হচ্ছে তার বিপরীত দিকে যদি যাই ওইদিকে আমরা মাইনাস ভিএম বলতে পারি, যার মডুলাস মান হচ্ছে 4, এবং খাড়া নিচের দিকে যে বৃষ্টির বেগ লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে
সেটা হচ্ছে ভি আর মানে রেইন। রেইন বোঝানোর জন্য স্মল আর সাফিক্স হিসেবে ব্যবহার করা হয়েছে, যে এখানে 6 কিলোমিটার/আওয়ার, এবং বলছে যে তাদের লব্ধি বের করতে বলছে। উদ্দীপক হেঁটে চলা নাম্বার, উদ্দীপকে হেঁটে চলা লোকটির সাপেক্ষে পরন্ত বছর লব্ধি বেগ কত? তো লব্ধি বেগ হচ্ছে ভি আর এম আমরা জানি। তাহলে কি যে আমরা জানি যে আমরা ভেক্টরের যে সামন্তিক সূত্র পড়েছি কি আর স্কোয়ার সমান কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। ওই সূত্র যদি আমরা ফেলি তাহলে আমরা দেখো ভিএম স্কোয়ার প্লাস খারাপ বৃষ্টির বেগ যেটা ভিআর স্কোয়ার প্লাস 2vm ইন্টু ভিআর এভাবে। আর এটা হচ্ছে কি আমাদের রুট cos 90 মান হচ্ছে 1। তাহলে কি হচ্ছে এটা এখন কি হবে, তো ভিএম স্কোয়ার প্লাস ভি স্কোয়ার হয়ে গেল। তাহলে এখন সুতরাং আমরা এখানে ভিআরএম কি আসতেছে, এই মানটা বসালে এরা আসতেছে। তাহলে আমরা এখন মান বসে এটা পেয়ে গেলাম। ভিএম এর মান দেয়া আছে, ভিআর এর মানও এখানে দেয়া আছে, আমরা এখানে লব্ধিটা পেয়ে গেলাম 7.21 কিলোমিটার/আওয়ার। তাহলে এখন আমাদের ঘ নাম্বারে যেটা বলছে সেটা আমরা সমাধান করতে পারি কিনা। আমরা ডান পাশে চলে আসা লুকের ক্ষেত্রে, কারণ বলতে আমরা এখন তুলনা করতে হবে যে লুকের ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে এবং সাইকেল আরোহণের ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল ধরতে হবে। দেখো ছাতাটা দেখতে পাচ্ছ ছবিতে, হ্যাঁ এই ছাতাটা হচ্ছে আমাদের লব্ধি, যে এইভাবে ছাতা কত অ্যাঙ্গেলে ধরবে বৃষ্টির বেগের সাথে, সেটাই হচ্ছে কথা। তাই লুকটা যে যিনি হেঁটে যাচ্ছিল তার ক্ষেত্রে কীরকম হবে আমরা জানি যে এরকম করে যে বের করতে হয়, সেটা হচ্ছে tan θ = q sin আলফা বাই p প্লাস q cos আলফা। আমরা ভেক্টর চ্যাপ্টার যে তোমরা পড়ছো ওই অধ্যায় থেকেই কিন্তু এই সূত্রটা আসছে। তো এখান থেকে আমরা প্রথমে আমরা লুকের ক্ষেত্রে এখানে আমরা যে আগের মতো কি এখানে কিউ ধরা হয়েছে আমাদের 4 এবং পি ধরা হয়েছে এখানে আমার ভিআর। তাহলে এখানে কিউ সাইন আলফা প্লাস পি কিউ কজ আলফা মান বসিয়ে দিলে এরকম হয়ে যাবে। একইভাবে সাইকেল আরোহণের ক্ষেত্রে আমরা তাহলে একইভাবে এটার জন্য থিটা আর এটা দেবো থিটা প্রাইম tan θ প্রাইম। হ্যাঁ, তো এখানে আমরা পাবো সাইকেল আরোহণের ক্ষেত্রে আমাদের এখানে কি হবে, কিউটা চেঞ্জ হয়ে গেছে, দেখো কিউ হয়ে গেছে 8। কিউ হয়ে গেছে সাইকেল আরোহণের ক্ষেত্রে 8। এখন ওইটার ক্ষেত্রে থিটা পেলাম 33.69 এবং দ্বিতীয় সাইকেল আরোহণের ক্ষেত্রে পেলাম হচ্ছে 53.13 ডিগ্রি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কী হবে, কি দুটোর একের কে এক না, তার মানে দুজনের অ্যাঙ্গেলটা কি দুই রকমভাবে ধরা। এটি হচ্ছে আমাদের এখানে প্রবলেমটা সলভ করা। তোমরা আরেকটু ভালো করে দেখবে বিষয়গুলো। তো এবং আপেক্ষিক বেগের আর কিছু বিষয় আছে, যে আপেক্ষিক বেগ নির্ণয় পদ্ধতি যখন বস্তু দুটি একই দিকে যায় তখন একরকম হবে। দ্বিতীয়টা আরেকটা আমি বলে রাখি যে যখন বস্তু দুটি বিপরীত দিকে যায় তখন একরকম হবে। যখন বস্তু দুটি যে কোনো দুই দিকে যায় তখন এই যে আমি এখন যে অঙ্কটা করলাম সেই ফর্মুলায় করলাম। তো এই যে আমাদের আপেক্ষিক বেগের নিয়ে আলোচনা। তো এটা আরও আলোচনা রয়েছে আপেক্ষিক বেগের, তো আমরা ইনশাআল্লাহ এগুলো দেখব। তো এখন আমরা লেখচিত্র নিয়ে কিছু কথা বলবো, যে লেখচিত্র নিয়ে আমাদের অনেক সমস্যা হয়, যে লেখটা কি আমি হালকা পাতলা কিছু বলে আজকে ক্লাসও শেষ করব। যে কোনো এক চলক এর পরিবর্তনে অন্য চলকের পরিবর্তন নিয়ে পর্যালোচনাকারী চিত্রই হচ্ছে আমাদের লেখচিত্র। সেক্ষেত্রে চলক দুটা, কোনো একটা চলকের পরিবর্তনের জন্য অন্য চলকের যে পরিবর্তন কীভাবে হচ্ছে একটা সাপেক্ষে আরেকটার, সেটা যে আমরা আলোচনা করি সেটাই আমরা দেখি গ্রাফ। শিক্ষার্থীরা আমরা কিন্তু এখন সব ক্ষেত্রে গ্রাফ দিয়ে যে কোনো একটা জিনিস আমরা বুঝে নিতে পারি। সুতরাং গ্রাফটা আমাদের আসলে প্রতিটা চ্যাপ্টারে গ্রাফ রয়েছে, গ্রাফটি আমাদের বোঝা খুবই জরুরি দরকার। আমি দেখি যে অনেকেই আমরা গ্রাফ বিষয়টা আসলে এখনও আমরা বুঝি না ভালো করে। তো আমরা আশা করি গ্রাফটা নিয়ে একটু তোমরা কাজ করো, মনোযোগ দাও, এটা ম্যাথমেটিক্সেও ভালো করে পড়ায়, তো তোমরা ইচ্ছা করলে এটা পারবে। তো এখানে দেখো যে আমাদের কি করছে, যে একটা ছবি আছে, গ্রাফ দেখতে পাচ্ছ এখানে ওয়াই ভার্সেস এক্স গ্রাফ। একটা ওয়াই অক্ষ, একটা হচ্ছে কি এক্স অক্ষ, হরাইজন্টাল এক্স অক্ষ, আর ওয়াইটা হচ্ছে উল্লম্ব যেটা সেটা। হ্যাঁ, তো এখন কি প্রতি এক্সের মানের জন্য ওয়াইয়ের মান এখানে প্রতিটি সময়ে স্মরণের মান। তো দেখো এখানে এক্স অক্ষে আমি টি দ্বারা প্রকাশ করছি এস ভার্সেস টি, এই যে আমি এখানে গ্রাফটা করেছি। ওয়াই অক্ষে এস
যেটাকে মিটার দিয়ে প্রকাশ করে যে লেখা আছে, এবং এক্স অক্ষে কি টি দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে এটা কি আমাদের ওয়াই ভার্সেস এক্স গ্রাফ। আসলে শিক্ষার্থীরা এখন সমীকরণের চেহারার একটা গ্রাফ তোমাদের তুলনা করে দেখায়। যদি মনে করো সমীকরণ এরকম আছে, = 3/5t + 10, এই সমীকরণের একটা গ্রাফ আমি কি করে আঁকবো, তুমি কি পারবে শিক্ষার্থী? দেখো তাহলে এই গ্রাফটা আমরা করতে পারি কিনা। এখন কি করব আমরা, যখন সময় 0, টি এক পাশে এস এক পাশে দিয়েছি, সময় যখন 0 তখন তুমি এই গ্রাফে মান বসাও। টি 0 বসাইলে দেখো প্রথম টার্মে 0 হয়ে যাচ্ছে, তাহলে এস এর মান হয়ে যাবে 10। আবার আমরা ওই একই সমীকরণে টি এর মান 1 বসাই, তাহলে কি 1 বসাইলাম, তাহলে কী হবে, অঙ্ক করে দেখো যে যখন হবে টি যখন 25 হবে তখন আমাদের এস কত হয়, তো 25 কাটা 15.25, এবং টি যখন 50 হবে তখন এই মানটা হবে, এস এর মানটা হবে, তুমি জাস্ট এই টি এর মানগুলো জাস্ট সমীকরণে বসাবা, দেখবে এস এর মান চলে আসতেছে। এই মানগুলো এখন আমি গ্রাফে বসাবো, কারণ যখন সময় 0 ছিল তখন কিন্তু এই যে দেখো মূল বিন্দু 0, তখন কিন্তু শুরুতেই কিন্তু মানটা পেয়ে গেছে 10, 0-10, তো 10 থেকে স্টার্ট হয়েছে। তারপরে কি সময় যখন 25 সেকেন্ড, 25 সেকেন্ডে যে মান বসাবা, 25 সেকেন্ডে 25-এ মান বসাও, এবং ফর 50 টাইম এক্স অক্ষে তোমার এসে যখন 50, তখন ওয়াই অক্ষে হচ্ছে আমাদের 40 মান। এই যে এখন এই বিন্দুগুলো যোগ করো, দেখবে একটা গ্রাফ হয়ে যাবে। শিক্ষার্থীরা, যে গ্রাফ, অনেক গ্রাফ রয়েছে, তবে পদার্থবিজ্ঞানে এগুলা এত কষ্ট করে মান বের করার দরকার নাই। আমরা যদি বেশ কয়েকটা গ্রাফ, মানে 6টা গ্রাফ যদি মনে রাখি, তাহলে আমরা অনেক কিছু পারবো। দেখো 6টা গ্রাফ কীরকম, 6 রকমের 6টা গ্রাফ। যদি আমরা প্রায় ক্ষেত্রে দেখি যে আমাদের এখানে সমানুপাতিক একটা কথা চলে আসে, অর্থাৎ যখন ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স বা সমানুপাতিক থাকবে তখন গ্রাফ হবে। তো শিক্ষার্থীরা, এখন তোমরা এখন দেখতে পাচ্ছ যে উপরে ডান পাশের ছবিটা ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স প্লাস সি। এখানে ওই যে প্লাস সি দেখতে পাচ্ছ, তার মানে এখানে ওয়াই অক্ষের শুরুতেই আমরা কি করব, দেখো যখন 0টা কিছু উপরে উঠছে ওখান থেকে শুরু হয়েছে, গ্রাফ এরকম হবে। এবং তৃতীয় গ্রাফটা দেখো বাম পাশে মাঝখানের গ্রাফটা ওয়াই ইজ প্রপোর্শনাল টু -x, তখন এটা কী হবে, ঠিক উল্টা রকম হবে। তো শিক্ষার্থীরা, এগুলো ভালো করে দেখতে হবে, মনে রাখতে হবে। এগুলো আসলে এক কথায় বোঝানো মুশকিল, যে তোমরা একটু কাজ করতে হবে বাসায়, তাহলে এগুলো বুঝতে পারবা। যখন -x হবে তখন গ্রাফটা দেখতে এরকম হবে। আর ওয়াই ইজ টু এক্স টু দি পাওয়ার n যখন থাকবে, মানে এক্স n এর পাওয়ার 1 হতে পারে, 2 হতে পারে, 3, 4, 5, অথবা x স্কোয়ার, x কিউব, x4, তখন গ্রাফটা দেখতে যেরকম করে হবে। এবং পঞ্চম যে গ্রাফটা ওয়াই ইজ টু 1/x, তার গ্রাফটা 1/x যখন থাকবে তার গ্রাফটা অনেকটা এরকম বক্ররেখা হবে। এবং যখন ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স, তো শিক্ষার্থীরা, যখন আমরা দেখব যে আমাদের এই লাস্ট যে গ্রাফটা ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স, অর্থাৎ মানে কী হবে, নট প্রপোর্শনাল টু, তখন কী হবে, ওয়াই মান বাড়লেও কি এক্সের মানের সাথে ওয়াই মানের পরিবর্তন হচ্ছে না, এক স্ট্রেট লাইন দ্বারা বোঝানো হচ্ছে। তার মানে এক্স বাড়লেও ওয়াই বাড়ছে না, একইভাবে থাকবে। এটা হচ্ছে আমাদের গ্রাফ। তো এভাবে আমরা বিভিন্ন গ্রাফ নিয়ে আলোচনা করতে পারি। যে দেখো সমীকরণ থেকে লেখাপড়ার ধাপ, যে অধীন চলক থাকবে, স্বাধীন চলক থাকবে, অধীন চলক, স্বাধীন চলক, অধীন চলক ওয়াই, স্বাধীন চলক এক্স রিলেটেড ইকুয়েশন সিলেক্ট করতে হবে। আর অধিক চলক ওয়াইকে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে নিতে হবে, যে কোনো সমীকরণ। আর অধীন চলক ওয়াইকে এক পাশে রেখে, যখন আমরা সমীকরণের ক্ষেত্রে বলতেছি যে যখন ওয়াই মানটাকে শুধু এক পাশে নেব আর বাকি সব মান অন্য পাশে নেব, এবং যদি কোনো এভাবে 3 নম্বর আছে কি, অধীন চালক ওয়াই ও স্বাধীন চালক এক্স ছাড়া বাকি সব ধ্রুবক বিবেচনা করতে হবে। এবং যদি কোনো কনস্ট্যান্ট দেখি আমরা, সেখানে আমরা তার মধ্যে সমানুপাতিক বসাবো। তো এভাবে আমরা সমীকরণ লেখাপড়ার ধাপগুলো আমরা আলোচনা করতে পারি। তো এভাবে আমরা আসলে গ্রাফ নিয়ে আমরা
দেখুন যদি একটা সমীকরণ এসে ইউটি প্লাস হাফ এফ এটি স্কোয়ার, এই সমীকরণটা যদি আমরা বসাই, যেখানে বলা হচ্ছে যে অসমবেগের ক্ষেত্রে স্থির অবস্থা হতে, স্থির অবস্থা মানে ইউর মান 0 বসাতে হবে, আদিবেগ 0, তার মানে কী হচ্ছে আমাদের এস ইজিক্যাল টু 2 নম্বর দেখো হাফ অফ এটি স্কোয়ার আসছে। হ্যাঁ, তার মানে এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। কার সাথে মিলে? এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এইচ ভার্সেস টি গ্রাফ। তো এই গ্রাফটা দেখতে হচ্ছে আমরা 6টা যে দেখাইলাম ছবিতে, গ্রাফটা কোনটার সাথে মিলে গেল তোমরা দেখতে পাচ্ছ। তো এরকম হবে গ্রাফটা। তো এরকম হচ্ছে আমাদের, তবে ঢালের তাৎপর্য আছে যে সরণ ভাগ সময়, বা যেমন কি মিটার পার সেকেন্ড, বেগ বনাম সময় গ্রাফের ঢাল হচ্ছে বেগ, বেগ ভাগ সময়। এভাবে আমরা ভরবেগ বনাম বেগ গ্রাফে ভরবেগ ভাগ বেগ মান টান বসালে এভাবে আসবে। তো আমরা শিক্ষার্থীরা অসমতরণের ক্ষেত্রে আমরা কিছু জিনিস দেখব, যে আমরা জানি যে যে কোনো গ্রাফের ডাল কীভাবে বের করে, সেটা আমরা ইতিমধ্যেই শিখেছি। তো আবার আমি বলি যে ডি ওয়াই বাই ডিএক্স, তোমরা দেখতে পাচ্ছ বেগ বনাম সময় গ্রাফের ডাল ডিভি বাই ডিটি লিখতে হবে ডিফারেন্সিয়েশন। যেহেতু বেগ বনাম সময় গ্রাফের ঢাল ত্বরণ নির্দেশ করে, কাজে একে লেখা যায় এ সমান সমান কি, এই ডিভি বাই ডিটিকে লেখা যায় কি এ সমান সমান কি ডিভি বাই ডিটি। সুতরাং এ সমান সমান কি ডিভি বাই ডিটি। আবার বেগ হচ্ছে কি, সরণকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, যে ডি অর্থাৎ যদি সরণ বনাম সময় গ্রাফের ডাল বেগ নির্দেশ করে, অর্থাৎ ডিএস বাই ডিটি সরণ বনাম কি সময় গ্রাফ বেগ নির্দেশ করে। এইভাবে আমরা বের করতে পারি। ঠিক তেমনিভাবে আমরা ওই যে বাম পাশে যে ত্বরণ এ সমান ডিবি বাই ডিটি, এটা অনুকরণ নিচেরটা কি কৌণিক ক্ষেত্রে এর জায়গায় হবে আলফা, কৌণিক ত্বরণ সমান সমান কি ডি ওমেগা, কৌণিক বেগ বাই সময়, অর্থাৎ ডি ওমেগা বাই ডিটি এভাবে প্রকাশ করতে হবে। এবং কৌণিক ক্ষেত্রে ডান পাশে দেখো ভি সমান সমান ডিএস বাই ডিটি যদি রিপ্লেস করি ভি এর জায়গায় ওমেগা, মানে এটা হচ্ছে রৈখিক বেগ, এটা হচ্ছে কৌণিক বেগ, তাহলে কী হচ্ছে আর এস কি কৌণিক সরণ, থিটা হচ্ছে কৌণিক সরণ, তো ডিটিটা বাই ডিটি। এভাবে আমরা দেখতে পারি। ঠিক তেমনি অসমতলের ক্ষেত্রে কী হয়, যে গ্রাফের এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল ওয়াই ইন্টিগ্রেশন ওয়াই ইন্টু ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাবো ক্ষেত্রফল। এটা তুমি আমরা ভেক্টর অধ্যায় দেখবো, তোমরা দেখতেছো ওখানে, ভালো করে পড়লে তোমরা এগুলো সামনে পাবা, এগুলো দেখবা। তো আর বেগ বনাম সময় গ্রাফের এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল ভি ইন্টু ডিটিকে যদি ইন্টিগ্রেশন করা যায়, তাহলে আমরা ওই ক্ষেত্রফল পাই। আবার যেহেতু বেগ বনাম সময় গ্রাফের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে, কাজে লেখা যায় এস ইজিক্যাল টু ভি ডিটি, যাকে ইন্টিগ্রেশন করলে কাজে এই সূত্র আকারে আমরা লিখতে পারি এস ইজিক্যাল টু কি ভিডিটিকে ইন্টিগ্রেশন করলে আমরা এই সরণ পাইতে পারি। এবং ত্বরণকে যদি ইন্টিগ্রেশন করি ডান পাশে দেখো আমরা বেগ পেতে পারি। তেমনিভাবে কৌণিক ক্ষেত্রে দেখো অনুরূপভাবে এসের জায়গায় কৌণিক সরণ থিটা, আর ভিয়ের জায়গায় ওমেগা, কৌণিক ক্ষেত্রে ওমেগা সমান সমান আলফা ডিটি। এভাবে আমরা করতে পারি। এবং দেখো একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা দেখো, প্রসঙ্গ বিন্দু হতে গতিশীল কণার বেগের সমীকরণ দেওয়া আছে। তাহলে 4 সেকেন্ড সময় ত্বরণ কত আর 2 সেকেন্ড সময়ে সরণ কত। এটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা কি পারবো কি না। হ্যাঁ শিক্ষার্থী দেখো একটু দেখাই দেই। আমরা জানি ত্বরণ সমান সমান কি, প্রথম প্রশ্ন 4 সেকেন্ড সময় ত্বরণ কত, তাহলে এই সমান সমান আমরা জানি ডিভি বাই ডিটি। তাহলে এখন এনে ভি এর মান দেওয়া আছে, তাহলে ডিডিটি ইন্টু ভি এর মানটা বসাই দিলাম 3t স্কোয়ার মাইনাস 5t প্লাস 2 দেখলাম। এখন কি যদি আমরা এই সমীকরণকে সময়ের সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, সেই সূত্র আমাদেরকে শিখতে হবে, জানতে হবে ম্যাথমেটিক্স থেকে বা ভেক্টর অধ্যায়ে এই সূত্রটি রয়েছে, যে এটাকে কি ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা, এই যে যেমন টি স্কোয়ার আছে, এই যে স্কোয়ার, হ্যাঁ ওইটা কী হবে আমাদের দেখো, যে আমি ডান পাশে একটা লাল হাতে লেখা এক্স ইন্টু এক্স কি, এই সূত্রটা কি এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 ইন্টু সি। তো এই সূত্র অনুসারে কিন্তু এটা হয়েছে। তো এটা হলে এটা হয়, তো 4 সেকেন্ড পরে ত্বরণ হবে এ সমান সমান কি 6 গুণন 4 মাইনাস 5 19 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তেমনিভাবে সরণ এ সমান সমান কি ভিডিটি, তো এ সমান সমান কি ভি এর জায়গায় মানটা বসাবো ডিটি, তার মানে কি এ সমান সমান মান বসালে
সরানো সমান সমান এটা আমরা পাইতে পারি। এভাবে আমরা অঙ্কগুলা করব। তো বাসা আশা করি তোমরা এভাবে ভালো করে অঙ্কগুলা করবা। তো শিক্ষার্থীরা, গতিবিদ্যা অনেক পরিচিত একটা চ্যাপ্টার, অনেক টার্মে আমরা চিনি, কিন্তু এখানে অনেক পড়াও কিন্তু এখনও রয়ে গেছে। তো এগুলো যদি আমরা ডিটেলস ভালো করে পড়ি তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং এটার যে বিষয়গুলো সেগুলো পরবর্তী অধ্যায়গুলোতে এখানে আমরা অনেক কিছু অ্যাপ্লাই করতে পারবো। তো শিক্ষার্থীরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করতে চাচ্ছি। তো একটা কথা মনে রাখতে হবে যে পড়াশোনার কোনো বিকল্প নাই। তো তোমরা বাসায় নিঃসন্দেহে মনোযোগ দিয়ে বারবার লিখবা, পড়বা। ফিজিক্স হচ্ছে পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, লিখতে হবে, পড়তে হবে, লিখতে হবে, এভাবে আমাদেরকে আগাইতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।